আহ, সবাই চেনেন কিনা জানি না, কবি ময়ূক চৌধুরী। কবি ময়ূক চৌধুরীর আমি একটা লেখা পড়েছিলাম। এটা পড়েছি দৈনিক সমকাল পত্রিকার একটি সাপ্তাহিক সাহিত্য বই আকারে বেরোতো পাতা, সেটি হচ্ছে কালের খেয়া। কালের খেয়াতে তার একটি প্রবন্ধ আমি পড়েছি, কবি ময়ূক চৌধুরী। এটি হবে বছর দুয়েক আগে। তো সেখান থেকে আমি আমার নোটবুকে একটা লাইন নোট করে রেখেছিলাম, সেটি আজকে মনে পড়লো আমার। যে কবি ময়ূক চৌধুরী গভীরভাবে সমুদ্রের তটে গিয়ে বসে শেষ পড়ন্ত বেলায় তিনি ভেবেছেন, নিজের শরীরের দিকে তাকিয়েছেন, নিজের হাত, নিজের পা, নিজের বুক, নিজের কাঁধ, নিজের মাথা, নিজের পা, নিজের পুরো শরীরটার দিকে তিনি চোখ বন্ধ করে এবং চোখ মেলে তাকিয়েছেন। তাকিয়ে দেখার পর তিনি চোখ বন্ধ করেছেন। চোখ বন্ধ করে আবার তিনি তার পুরো শারীরিক অবয়বটা তিনি ভ্রমণ করেছেন চোখ বন্ধ করে। এই ভ্রমণটা আমি মাঝে মাঝে করি। এই ভ্রমণটা কিন্তু খুবই একটা মানে মানসিক যোগব্যায়াম বলা যায়। আমি মাঝে মাঝে যখন খুব ক্লান্ত হই, তখন বিছানায় একদম শটান হয়ে শুয়ে পড়ি। শটান হয়ে শুয়ে চোখ একদম জোরে বন্ধ করে রাখি, একদম চাপা বন্ধ, বাতি বন্ধ করে, অন্ধকার, একদম গাঢ় অন্ধকার, একদম ঘুটঘুটে অন্ধকার। সেই অন্ধকারে আমি কি করি, চোখ বন্ধ করে আমি কল্পনায় চলে যাই কোথায়, আমার পায়ের প্রথম বৃদ্ধাঙ্গুলিতে, বৃদ্ধাঙ্গুলির মাথায়, যে আমি ওখানে আছি। ওখান থেকে আমি হেঁটে 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 পায়ের হাঁটু, পায়ের হাঁটু থেকে উরু, উরু থেকে কোমর, কোমর থেকে বাঁ পাশ ডান পাশ ধরে ধরে কাঁধে, কাঁধ থেকে কানে, কান থেকে মাথায়, মাথা থেকে একদম ব্রহ্মতালুতে আমি চলে আসি। ঠিক এভাবে বাঁ দিক থেকে আবার ব্রহ্মতালু থেকে বাঁ দিক বেয়ে 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 নামি, নেমে 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 আমার বাঁ পায়ের একদম সেই বৃদ্ধাঙ্গুলির মাথায় গিয়ে উপনীত হই। এর ফলে হয় কি, আমি আমার নিজের শরীরটাকে দেখতে পাই। তো কবি এই জায়গাতেই ময়ূক চৌধুরীর সাথে আমার একটা মিল আছে ভাবের। যে মিলটা হলো, তিনি ওই লাইনটি বলেছেন যে আমি পৃথিবীতে পাহাড় দেখতে যাই, আমি পৃথিবীতে এত বিস্তীর্ণ মালভূমি, এত সমুদ্র দেখতে যাই, এত হাজার হাজার পাহাড়, এত হাজার হাজার পাথর, এত ইট বালু, এত কংক্রিটের দেয়াল আমি দেখতে যাই, কিন্তু আমার শরীরটাই যে সবচেয়ে পৃথিবীর মধ্যে বড় পাহাড়, সবচেয়ে পৃথিবীর মধ্যে বড় সমুদ্র, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মালভূমি, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মরুভূমি, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় গবেষণাগার, এই আমার শরীর। এই শরীরটাকে আমি এতদিন বহন করলাম কি করে? আমার এই শরীরটাকে আমি এতদিন বহন করে নিলাম কি করে? এটা তো খুবই সাংঘাতিক কথা। এটি খুবই আমাকে এমনভাবে ধাক্কা দিয়েছে, মানে আমি এই প্রবন্ধ পড়ে আমি এই তার এই শুধুমাত্র এই লাইন দুটি আমি লিখে রেখেছি, যে আমার নিজের শরীরে আমার কাছে এত বড় একটা পাহাড়, যে পাহাড়টি আমি এভাবে বয়ে আসলাম, আমি কখনো এটি এটিকে ভাবলাম না। তা আমাদের জীবনের প্রত্যেকটি পরতে পরতে গল্প আছে, প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কথায় গল্প আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের যে গানটি আমরা বা আমি রাস্তা দিয়ে হাঁটলে মনে মনে আওড়াই, বা কখনো কোনো একটা কাজে এগিয়ে যাচ্ছি, কিছুক্ষণ হয়তো বিভিন্ন ধরনের জায়গা আসছে, যে সেই জায়গা থেকে আমরা বসে আছি, যে যদি তোর ডাক শুনে কেউ না আসে রে, তবে একলা চলো। আসলে কি আমরা একলা চলি? আমরা আসলে একলা চলি না, একলা চলা যায় না। আপনি পথ বেয়ে একলা চলছেন, পথের ডান পাশে একটি ডাস্টবিন পড়ে আছে, ডাস্টবিনের পাশে একটি চটের বস্তা গায়ে একজন মহিলা, সে একটি প্লাস্টিকের পট নিয়ে এসে সেখান থেকে চিপসের ফেলে দেওয়া প্যাকেট কিংবা সিঙ্গারার, অর্ধ সিঙ্গারার প্যাকেট কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছে। এই 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 দৃশ্যটা কি আপনাকে একলা পথ চলতে দেয়? আমাকে তো দেয় না। তো ঠিক এই ধরনের খণ্ডিত খণ্ডিত অংশগুলো নিয়ে যারা বড় বৃহৎ ক্যানভাস তৈরি করেন, তাদেরকে বলা হয় ছোট গল্পকার, বড় গল্পকার, এবং যারা ছোট গল্প লেখে। তো ছোট গল্প নিয়েও এবং গল্প নিয়ে নবভাবনা টিমের এক ধরনের একটি বড় পরিকল্পনা ছিল শুরু থেকেই। তো সেইটির একটি প্রকাশ এবং একটি দক্ষতা দেখানোর জায়গা আকারে আমরা নবভাবনা টিম একটি চমৎকার একটি সংকলন নিয়ে এসেছে। আপনারা দেখুন এই যে সংকলন, এটি হচ্ছে নবভাবনা নির্বাচিত সেরা 20 গল্প।
এটি একটি নবভাবনা টিমের গবেষণামূলক কাজ। এই কাজের বিষয়টি হলো এই 20 গল্পের কাজটি হলো এটি হচ্ছে কোনো একটি জিনিসকে বা কোনো একটি সম্পদকে, অর্থনীতির ভাষায় বলতে হয়, কোনো একটি সম্পদকে, যে আমাদের সীমিত সম্পদ, তার সর্বোচ্চ ব্যবহারটা আমাদের শেখায় অর্থনীতি বা অর্থনীতি শাস্ত্র। আমরা আমাদের এই যে নবভাবনার 1 থেকে 22তম সংখ্যার যে প্রকাশিত গল্পগুলো আছে, 174টি গল্প, সেই 174টি গল্প তো আমরা ছেপে দিয়েছি। দিয়ে আমরা হয়তো বা ঠিক আছে, আমরা ছেপে দিয়েছি, 1জন 2জন 3জন 4জন 5জন 10জন নতুন লেখক, তাদের একটা আত্মপরিচয় ঘটেছে, একজন গল্পকার হিসেবে তার একটা পরিচয় ঘটেছে। আমরা কিন্তু এখানে থেমে নিই। আমরা চেয়েছি, নবভাবনা টিম চেয়েছে বারবার যে এই গল্পগুলো বা এই সংখ্যাগুলো হয়তো কারো কাছে আছে, কারো কাছে নেই, হারিয়ে গিয়েছে। তো সেই 174টি গল্প থেকে আরও সবচেয়ে সেরা বা বিচার করে আরও একটু বড় ধরনের গল্পকার বা তাত্ত্বিক দিয়ে এগুলোকে আরেকটু সেরাদের সেরা থেকে বাছাই করা। 174টি গল্পই সেরা, সেখান থেকে আরেকটু ভালো এবং আরেকটু হৃদয়গ্রাহী গল্পগুলোকে বাছাই করার জন্য এই প্রয়াসটি ছিল। এখানে 20টি গল্প, এই 20টি গল্পের সংকলন এখানে। এটি বিচারক ছিলেন, কয়েকটি ধাপে ধাপে গেছে। সর্বশেষ পর্যায়ে বিচারক ছিলেন অমল সাহা, আপনারা সবাইকে চেনেন। তিনি একজন টেলিভিশন নাট্যকার, গল্পকার এবং কবি এবং অনুবাদক। অমল সাহা তিনি বইটির গল্পগুলোর বিচার করেছেন এবং 174টি গল্প থেকে ধারাবাহিকভাবে একটা ধাপে ধাপে 6 মাস ধরে কাজ করে তিনি এটির একটি দীর্ঘ 10,000 শব্দের একটি ভূমিকা লিখেছেন। এবং এই 20টি গল্পের প্রত্যেকটি গল্প নিয়ে তিনি তার যে পর্যবেক্ষণ এবং তার যে গভীর যে এতদিনের সাহিত্য চর্চা, সেখান থেকে তিনি একটা মূল্যায়ন করেছেন। তো এই গল্পে যে গল্পগুলো আছে, গল্পগুলোতে দেখা যাচ্ছে যে এখানে আরেকটি বিষয়, এই বইটি কিন্তু উৎসর্গ করা হয়েছে নবভাবনার 1 থেকে 22তম সংখ্যায় প্রকাশিত সকল লেখকদের। কারণ প্রায় 2000-এর মতো লেখক, তাদের লেখা প্রকাশ হয়েছে এই 1 থেকে 22তম সংখ্যায়। তো সবার নামটি আসলে দেয়া তো আসলে এখানে সম্ভব না, এই জন্য বলা হয়েছে যে নবভাবনার 1 থেকে 22তম সংখ্যায় প্রকাশিত সকল লেখকদের উদ্দেশ্যে এই বইটি উৎসর্গ করা হয়েছে। এটিও কিন্তু একটি আমাদের জন্য বড় সংবাদ। আমাদের এই বইটিতে যে গল্পগুলো আছে, গল্পের ক্ষেত্রে অমর সাহা প্রথম দিকে বাংলা সাহিত্যের ছোট গল্পের একটা যে অভিমুখ বা ছোট গল্পের যে একটা সূচনা, একটা শুরু, সেই রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে হাল আমলের শহীদুল জহির, কিংবা আমাদের যে বর্তমানে হুমায়ুন আহমেদ, এমদাদুল হক মিলন, এছাড়া শহীদ আখন্দ আবুল মনসুর আহমদ, আবুল রশিদ করিম এবং শাহেদ আলী, ইভেন বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর, রাবেয়া খাতুন, সেলিনা হোসেন, এভাবে আমাদের যারা ছোট গল্পের একটা ক্রোনোলজি আছে, সেই রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে তার আগ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত, বর্তমানে যারা আছেন যেমন দিলতাজ রহমান, সালেহা চৌধুরী, মোজাম্মেল হক নিয়োগী, নাসরিন জাহান, ঝর্ণা দাস, পুরকায়স্ত, মইনুল আহসান সাবের, মঞ্জু আক্তার, জ্যোতিপ্রকাশ দত্ত, হরিশঙ্কর জলদাস, এই ধরনের যারা খুবই কীর্তিমান এখনকার যুগের গল্পকার, তাদের নিয়েও তিনি এখানে অনেকটা লিখেছেন। মানে তার উদ্দেশ্যটা হলো গল্পের শুরুটা বাংলা সাহিত্যে কিভাবে ছোট গল্পের একটা পরিব্যাপন এবং পরিব্যক্তি ঘটলো, সেখান থেকে এসে এসে বর্তমান বাংলাদেশের যে প্রতিষ্ঠিত গল্পকার যারা আছেন এবং যারা যাচাইকৃত গল্পকার, তাদের কথাও তিনি বলেছেন। এরপর তিনি এসেছেন আমাদের এই নবভাবনার গল্পগুলো নিয়ে। সেখানে আমরা প্রথমে যে গল্পটি আছে দরদ, এটি লিখেছেন আব্দুল বারী। এটি একটি আত্মঘাতী গল্প। পশু পাখির সাথে একজন মানুষ এবং মানুষের যে জীবনের সাথে পশু পাখির জীবনের যে তুলনা, সেই গল্পটি এখানে আছে দরদ। কখনো কখনো একটা মানুষের জীবনের চেয়ে একজন পশু পাখির জীবনও বড় হয়ে যায়। তো আপনারা এই যে 20 গল্প আছে, এই 20 গল্পের সংকলনটি পাবেন নবভাবনার 65 নং স্টলে। অত্যন্ত চমৎকার একটি বই এবং এটির প্রচ্ছদটা এঁকেছেন হচ্ছে আল-নোমান। কাজ বরাবরই মনোমুগ্ধকর এবং এটা নিয়ে সমালোচনা করার কিছু নেই। আল-নোমানের প্রচ্ছদে বইটি চমৎকার কাগজ এবং পেপারব্যাক বাইন্ডিং, এবং এটি হাতে নিয়ে ঘোরার মতো একটি বই, এবং এইভাবে হাতে নিয়ে ঘুরলেও এটি ভালো লাগবে বইমেলায়, এবং কিছুটা ফাগুনের মিলমেশ আছে। আপনারা এই বইটি সংগ্রহ করবেন এবং আপনারা যারা গল্প লিখতে চান, যারা গল্প নিয়ে একটা জগৎ তৈরি করতে চান, ওই যে বললাম গল্প নিয়ে যারা পথ চলতে চান,
সেই রবীন্দ্রনাথ ঠাকুরের যে গানের মতো একলা পথ চলা আসলে হয় না। তো যারা গল্প নিয়ে পথ চলতে চান তাদের জন্য একটি পথের দিশা বা পথের একটি সঙ্গী হবে এই বইটি ভ্রমণ ব্যাগ কিংবা আহ, উম, আহ, ছোট সাইড ব্যাগ বা কাঁধে ঝোলানো ব্যাগে করে নিয়েও ঘোরার মতো একটি বই। আপনারা এটি সংগ্রহ করতে পারেন এবং এটি আপনাদেরকে এক ধরনের মনকে আহ, চাঙ্গা করার একটা খোরাক দিবে। অন্তত 3 ঘন্টা বইটি পড়লে আপনার কাছে মনে হবে যে আপনি 30,000 ঘন্টা পরিভ্রমণ করে আসলেন এই পৃথিবী। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।